হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আলোচনা করতে চলেছি, যেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। বহু পুরনো যুগ থেকে আমরা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, পৃথিবী, বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে আগ্রহী হয়েছি। অনেক বৈজ্ঞানিক নানা রকম তত্ত্বের সাহায্যে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। মহাকর্ষ সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই প্রথমে দুটি তত্ত্ব আমাদের খুব ভালো করে জানতে হয়। তাদের মধ্যে একটি হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এবং আরেকটি হচ্ছে কেপলারস ল, কেপলারের সূত্রাবলী। আমরা প্রথমে আজকে এই দুটো তত্ত্ব নিয়েই আলোচনা করব। তোমরা অনেকেই জানো যে কোনো একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে, আবার স্পেসে যখন দুটো বস্তু থাকে, মহাকাশে যখন দুটো বস্তু থাকে, তারা পরস্পরকে আকর্ষণও করে। আমরা এখানে দুটো ছবির সাহায্যে দেখাবার চেষ্টা করেছি। দেখো, M1 M2 ভরের দুটো বস্তু, তারা যখন স্পেসে থাকছে তখন তারা পরস্পরের প্রতি একটা আকর্ষণ বল প্রয়োগ করছে। আবার M ভরের বস্তু সে পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে। এই কারণগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। নিউটন প্রথমে বলেছিলেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো দুটি কণা পরস্পরকে নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করছে, এবং সেই আকর্ষণ বলের মান, যেটা আমরা এখানে এফ লিখেছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল দুটি বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, তাদের ভরের গুণফলের সমানুপাতিক। অবশ্যই তখন তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা স্থির থাকবে, এই দূরত্বটা স্থির থাকবে। এবং এই আকর্ষণ বলের মান অবশ্যই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি দূরত্ব বেড়ে যায় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মান কমে যাবে, এবং তখন M1 M2 স্থির থাকবে। দেখো, তাহলে আমি নিউটনের সূত্রটাকে যদি একসঙ্গে লেখার চেষ্টা করি, আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু M1 ইন্টু M2 বাই R স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল G M1 ইন্টু M2 বাই R স্কোয়ার, যেখানে ক্যাপিটাল জি কে আমরা বলছি মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখন আমাদের অবশ্যই প্রয়োজন পড়বে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কাকে বলে, এর কোনো একক আছে কিনা, বা এর
মাত্রা কি দেখা যাক। আমরা প্রথমে দেখে নিই ক্যাপিটাল জি ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2। ইফ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু 1 কেজি, যদি দুটি বস্তুর ভর 1 কেজি হয়, আর ইকুয়াল টু 1 মিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয়, তাহলে ক্যাপিটাল জি ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেই বলটাকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাভেন্ডিশ বলে এক বৈজ্ঞানিক, তিনি এই ক্যাপিটাল জি এর মান বার করতে সক্ষম হয়েছিলেন পরীক্ষামূলকভাবে। মানটা কত? ক্যাপিটাল জি ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻12। ইউনিটটা একটু দেখা যাক, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কিলোগ্রাম টু দি পাওয়ার -2। তোমরা একটু মিলিয়ে নাও, 6 পয়েন্ট কত বলছো? -11। ও ওকে, ইউনিট ঠিক আছে, হ্যাঁ ওকে। 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কিলোগ্রাম টু দি পাওয়ার -2। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দুটি 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে থেকে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে সেই বলটাকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। একক দেখা গেছে। এবারে আসা যাক ক্যাপিটাল জি এর কোনো ডাইমেনশন, মাত্রা। মাত্রা dimension of capital G equal to m l t to the power -2, this is the dimension of force, into l square by m square, that is equal to m to the power -1 l cube into t to the power -2, m to the power -1 l cube t to the power -2। ঠিক আছে, ক্যাপিটাল জি কে আমরা সার্বজনীন ধ্রুবক বলি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলে থাকি। কারণ এই ক্যাপিটাল জি ক্যাপিটাল জি কে আমরা সার্বজনীন ধ্রুবক, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলে থাকি। এর কারণ কি? প্রথম কারণ, the value of capital G remains constant at any place in this universe, এই মহাবিশ্বের যে কোনো স্থানে ক্যাপিটাল জি এর মান একই থাকে। দ্য
value of G remains constant at any place in this ইউনিভার্স। এই মহাবিশ্বের যে কোনো স্থানে ক্যাপিটাল জি এর মান ধ্রুবক থাকে। নাম্বার বি, ক্যাপিটাল জি ইজ ইন্ডিপেন্ডেন্ট উইথ ইন্টারভেনিং মিডিয়াম। অর্থাৎ এই ক্যাপিটাল জি এর মান মাধ্যমের উপর বা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। ক্যাপিটাল জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারভেনিং মিডিয়াম। মাধ্যমের উপর নির্ভর করে না, যে কোনো মাধ্যম থাক ক্যাপিটাল জি এর মান একই থাকে। নাম্বার সি, দ্য ভ্যালু অফ ক্যাপিটাল জি অর ম্যাগনিটিউড অফ ক্যাপিটাল জি, অর্থাৎ ক্যাপিটাল জি এর মান ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এক্সটার্নাল ফোর্স। এই যে বস্তুগুলো রয়েছে এর উপর অনেক রকম ফোর্স কাজ করছে, সেই ফোর্সের উপরও, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, এইসব ফোর্সের উপরও ডিপেন্ড করছে না। ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট, অলসো ইন্ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল ফোর্স ফিল্ড। যে সকল ফোর্স ফিল্ড আছে সেই ফোর্স ফিল্ডের ওপরও নির্ভর করে না। তাই আমরা এই ক্যাপিটাল জি কে বলে থাকি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে নিশ্চয়ই নিউটনস ল সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এখানে গ্র্যাভিটি লিখে রেখেছি এই কারণের জন্য যে যদি এই দুটো বস্তুর মধ্যে একটি পৃথিবী হয় তাহলে পৃথিবী এবং অপর যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কার্যকরী হবে তাকে আমরা বলবো গ্র্যাভিটি বা অভিকর্ষ। হ্যাঁ, গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ। দেখো, তাহলে হেন্স গ্র্যাভিটি ইজ এ স্পেশাল কেস অফ গ্র্যাভিটেশন। তাহলে অভিকর্ষ হলো মহাকর্ষের একটা বিশেষ বিশেষ ক্ষেত্র। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যখন একটা অবশ্যই পৃথিবী হবে এবং আরেকটি অপর যে কোনো বস্তু, সূর্য, অন্য কোনো গ্রহ, তুমি, আমি, অপর যে কেউ হবে, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো অভিকর্ষ। এটা আমরা একটু পরে, অর্থাৎ পরের এপিসোডে আলোচনা করব। এই জন্যই আমি এখানে দুটো ভাগ করে লিখে রেখেছি। ঠিক আছে, এটা আমাদের পরবর্তী আলোচনা। তাহলে যখন আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন শিখলাম, তাহলে এখান থেকে অন্ততপক্ষে দুটো প্রবলেম আলোচনা করা যেতেই পারে। তো ফার্স্ট প্রবলেম, ফার্স্ট এক্সাম্পল, এবিসি একটা সমবাহু ত্রিভুজ।
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যাদের ভর কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, ধরা যাক ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু 1 মিটার। অর্থাৎ আমাদের এটা দেওয়া রয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তার ভরকেন্দ্র হচ্ছে ও। এ বি সি এবং ওতে এখানে একটি করে এম ভরের বস্তু রাখা হয়েছে, এম ভরের বস্তু রাখা হয়েছে এখানে, এখানে এম ভরের বস্তু রাখা হয়েছে সবগুলো। তাহলে আমাকে কেউ প্রশ্ন করতে পারে যে এই ও বিন্দুতে যে ভর আছে এখানে লব্ধি, এদের লব্ধি বলের মান কত? ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাট ও পয়েন্ট। ও বিন্দুতে লব্ধি বলের মান কত? ঠিক আছে, তাহলে আমরা কাজ করি। আমরা এই ও বিন্দুটাকে অরিজিন ধরে একটা কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করলাম। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, দেখো আমরা ও বিন্দুটাকে সেন্টার ধরে, সরি অরিজিন ধরে, মূল বিন্দু ধরে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কল্পনা করে নিলাম। তাহলে এখন দেখো ও এবং সি এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, তাহলে লিখে রাখি ফোর্স ও সি will be equal to capital G m into m by o square, এর অভিমুখ কোন দিকে? along y axis। সো আমরা এটা লিখতে পারবো j ক্যাপ, বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো ক্যাপিটাল G m স্কোয়ার, এটা 1 মিটার আছে, 1 স্কোয়ার ইন্টু j ক্যাপ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখো এই যে এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে এফ ও এ। দেখো এই যে ফোর্সটা, দেখো এর দুটো কম্পোনেন্ট আছে, ওয়ান অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যানাদার অ্যালং দিস ডিরেকশন। তাহলে ইফ দিস অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো ক্যাপিটাল জি এম স্কোয়ার বাই 1 cos 30 ডিগ্রি মাইনাস আই ক্যাপ প্লাস ক্যাপিটাল জি m square by 1 sin 30 ডিগ্রি মাইনাস জি ক্যাপ। বিকজ দেখো এটা দুটো কম্পোনেন্ট, এই যে একটা অ্যালং দিস ডিরেকশন, ওয়ান ইজ অ্যালং দিস ডিরেকশন, another along this direction. Okay, this is সিমিলারলি দেখো এটার এর দুটো কম্পোনেন্ট আছে, ওয়ান অ্যালং দিস অ্যান্ড অ্যানাদার অ্যালং দিস ডিরেকশন। ঠিক আছে, তাহলে হেন্স এফ ও বি will be equal to capital G m square by 1, this angle also 30 degree
So cos 30 degree I cap plus capital G m square by 1 sin 30 degree minus j cap. Okay. Hence resultant force F will be equal to force OC plus force OA plus force OB, and that will be equal to, देखो, this cos 30 degree minus I cap plus I cap cancel, sin 30 degree sin 30 degree, okay, this minus j and this is j, this also cancel, so this will be equal to 0. Okay, ঠিক আছে। সেকেন্ড প্রবলেম, ওকে হয়েছে। Second problem, 3 spherical body having same mass, same radius are placed together as in figure. Let 3 sphere each of having same mass, same radius, let this is A, this is B, this is C. Okay, having same radius, R. আমরা এটা জানি কোনো নিরেট গোলকের সলিড স্ফিয়ারের টোটাল মাস ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দেয়ার সেন্টার অফ মাস। গোলকের নিরেট গোলকের সমস্ত ভর তার ভর কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। তাহলে এই প্রথম গোলকটার মাস এ বিন্দুতে, এটার সি বিন্দুতে এবং এটার বি বিন্দুতে সমস্ত মাসটা সীমাবদ্ধ অবস্থায় আছে। Find the resultant force of attraction at the point A. এ বিন্দুতে এদের মোট কার্যকরী ফোর্স কত বার করতে বলা হয়েছে। ফোর্স অ্যাট এ পয়েন্ট, এ বিন্দুতে মোট বল কত তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আগের মতোই চেষ্টা করে দেখব যে
যে বিন্দুতে ফোর্সটা বার করতে বলেছে সেটাকেই অরিজিন ধরে আমরা দুটো অ্যাক্সিস কল্পনা করতে পারি। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এটা মূল বিন্দু 0 0, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। দেখো ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো এখন এই যে ও বি ফোর্স, এই যে another force AB. Similarly, this is force AC. ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বার করতে পারবো ফোর্স AB equal to capital G m mass of this mm by, দেখো এটা ওয়ার দ্যাট ইজ 2r হোল স্কোয়ার। কিন্তু ইফ উই হ্যাভ টু কম্পোনেন্ট অফ দিস ফোর্স, যদি এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট আমরা নিয়ে নিই, ওয়ান অ্যালং দিস ডিরেকশন and another along this direction, okay, ঠিক আছে। so this angle is 30 degree, this is 30 degree, দেখো therefore will be equal to capital G m square 4r square cos 30 degree j cap plus sin 30 degree minus I cap. ঠিক আছে, আশা করি বোঝার অসুবিধা হচ্ছে না। দেখো সিমিলারলি এফ এসি, দিস ফোর্স উইল বি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ইন্টু এম ডিভাইডেড বাই 4r স্কোয়ার। আমরা এখানটা আর ক্যাপ দিয়ে রাখতে পারি ইউনিট ভেক্টর, and this also may be written as, আমরা এটাকেও দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলতে পারি, one along this direction and another along this direction. Okay, so this will be equal to, here also this is 30 degree, so here also capital G m square 4r square cos 30 degree j cap plus sin 30 degree I cap. Okay, ঠিক আছে, hence resultant force, therefore resultant force equal to, দুটোকে যোগ করে দাও, দেখো this cancel, sin 30 minus I, sin 30 plus I cancel, so this will be your result. So capital G m square by 4r square into 2 cos 30 degree j cap. ঠিক আছে, তুমি এর ভ্যালু বার করে নাও, নিশ্চয়ই বার করতে। এবারে আমরা আলোচনায় আসব কেপলারস ল। কেপলারের তিনটি সূত্র আছে। প্রথম সূত্রে তিনি বলেছিলেন
যে কোনো গ্রহ সূর্যকে একটি নাভিতে রেখে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। এভরি প্ল্যানেট revolves around the sun having the sun at one of its foci। এটি উপবৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথের একটি নাভিতে রয়েছে সূর্য এবং সূর্যকে নাভিতে রেখে এই উপবৃত্তাকার কক্ষপথগুলিতে গ্রহগুলো আবর্তন করছে। আবার বলছি, এভরি প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড দ্য সান হ্যাভিং দ্য সান অ্যাট ওয়ান অফ ইটস ফোসাই। সূর্যটাকে নাভিতে রেখে এক একটি উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো আবর্তন করছে। ঠিক আছে, তা এই যে প্রথম সূত্র, হ্যাঁ, উপবৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, এখানে নর্মালি কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন নেই। উপবৃত্তাকার কক্ষপথ বিভিন্ন হতে পারে, এর থেকে বড় একটা উপবৃত্তাকার কক্ষপথ হতে পারে এরকম। হতে পারে, তার থেকেও বড় হতে পারে আর ছোট হতে পারে। এরকম ভিন্ন ভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো আবর্তন করছে। দ্বিতীয় সূত্র দেখেন কি বললেন না, গ্রহগুলি সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনের সময় একক সময়ে সমপরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করে। ধরা যাক কোনো একটি গ্রহ নির্দিষ্ট সময়ে এই P1 অবস্থান থেকে ধরো P2 অবস্থানে আসলো। এই যে P1 অবস্থান থেকে P2 অবস্থানে আসলো, তাহলে সে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করলো। তাহলে এখানে একক সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করবে, যখন এই গ্রহটি ধরা যাক এইরকম জায়গা থেকে এখানে আসবে, তখনও এই ক্ষেত্রফলের মানটাও কি হবে? একই হবে। একক সময়ে এই ক্ষেত্রফলটাও একক হবে। এই P3 থেকে P4 এই দুটো ক্ষেত্রফলের একক সময়ে ক্ষেত্রফল, অতিক্রান্ত ক্ষেত্রফল এই দুটো সমান হবে। ঠিক আছে, তো আমরা এটা প্রমাণ করে দিতে পারি। তাহলে হেন্স dA বাই dt একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফলকে নিশ্চয়ই আমরা লিখতে পারি dA বাই dt ইকুয়াল টু, dA বলতে এটার ক্ষেত্রফল, হাফ ইন্টু রেডিয়াস r, if this is P1 P2 equal to r into d theta by dt। ওকে, সিমিলারলি এগুলো তাই হবে। তুমি এখানে দেখো এরিয়া P1 S P2 equal to half into radius r, that is S P1 into r d theta। So this may be written as half r square d theta by dt, that is half r square omega, where omega is the angular velocity
d theta by dt. Okay. This will be also written as half m omega r square by m. What is m omega r square? Nothing but angular momentum. So this may be written as angular momentum L by 2m, where L is the angular momentum. আমরা জানি when a particle revolves along a circular orbit or elliptical orbit, if no external force is applied on it, যদি তার উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট। তার কৌণিক ভরবেগ কি থাকবে? ধ্রুবক থাকবে। when a planet is revolving along the elliptical orbit around the sun, then we consider no any force is effective on the planet. ওই প্ল্যানেটের উপর কোনো ফোর্স কাজ করছে না, therefore angular momentum of the planet remains constant. So this will be constant, therefore L constant, m constant, so dA dt will be equal to constant. দেখে নাও, হ্যাঁ ঠিক আছে, বল কোনো প্রবলেম নেই। নাম্বার 3, 3 নম্বর, কেপলারস থার্ড ল। Kepler's third law. কেপলার কি বললেন তৃতীয় সূত্রে? যখন কোন একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে, তখন ওই গ্রহটির আবর্তনকালের বর্গ, গ্রহটির আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহটির গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। When a planet revolves around the sun, then the square of the time period of rotation of the planet, square of the time period of rotation of the planet is directly proportional to the cube of the mean distance between the sun and the planet. Directly proportional to the cube of the mean distance from the sun and the planet. ঠিক আছে, তাহলে আমরা মিন ডিস্টেন্স বলা হয়েছে যেহেতু ইলিপ্টিক্যাল অরবিট। দেখো ইলিপ্টিক্যাল অরবিট যখন ছিল তখন কি দেখেছি না, ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেট, ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেট কোনো সময় ম্যাক্সিমাম, আবার কোনো কোনো সময় মিনিমাম। তো আমরা যদি একটা মিন ডিস্টেন্স ধরে নিই, দেন দিস ইলিপ্টিক্যাল পার্ট উইল বি এ সার্কেল। তো আমরা সেটাই ধরে নিচ্ছি। Let us consider a planet is revolving around the sun this is sun and this is your planet, this is your planet,
this is planet having mean distance r. দেখো এই সানটাকে কেন্দ্র করে এই প্ল্যানেটটা আর মিন ডিস্টেন্স নিয়ে এই সার্কুলার পথে মুভ করছে। ঠিক আছে, তাহলে when a planet is revolving around the sun along a circular orbit having mean radius r, then the force of attraction between the sun and the planet is the force of attraction will be equal to the centrifugal force effective on the planet. Centrifugal force effective on the planet. Clear? So we have force of attraction F will be equal to centrifugal force effective on the planet. Okay, দেখো তাহলে what is the value of force of attraction? Capital G, mass of the sun, mass of the planet divided by r square, where r is the mean distance, and that will be equal to m omega square into r, where omega is the angular velocity. Okay, so from this relation we have omega square will be equal to capital G, mass of the sun, by r cube. देखा ना, hence omega equal to 2 pi by capital T, where T is the time period of the planet, hence 4 pi square by T square equal to capital G into ms by r cube. From this relation we have T square will be equal to 4 pi square by capital G into ms into r cube. So this term is constant, hence we may conclude that আমরা সিদ্ধান্তে আসতে পারি square of the time period of rotation of the planet is directly proportional cube of the mean distance from the sun to the planet. ঠিক আছে, ওকে, দেখো কোনো প্রবলেম নেই। hence this is your third law of Kepler. Hence from this relation if we draw a graph, যদি আমরা গ্রাফ তৈরি করি, if we draw a graph where r cube along this direction and this is capital T square along this direction, then we have a straight line graph. We have a straight line graph. Okay, this is origin. देखो now T square r cube, so we have a straight line graph, and the slope of this graph, if this is theta, then tan theta, slope of this graph will be equal to 4 pi square by capital G into mass of the sun. Okay,
Hence, from this relation, we calculate mass of the sun. দেখো এখান থেকে আমরা mass of the sun বার করতে পারি। It's very important configuration. Okay. A very important problem, আমাদের কাছে একটা ভালো প্রবলেম আছে, তোমরা এটা দেখে নাও। প্রবলেমটা আমি বলছি ওকে। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী আবর্তন করছে এবং এই আবর্তনকাল 365 দিন। আমরা জানি টাইম পিরিয়ড অফ রোটেশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান is 365 days. এটা আমরা জানি। সূর্যের চারিদিকে পৃথিবীর একবার আবর্তন কাল হচ্ছে 365 দিন। ওকে। বাই এনি মিনস, কোনো কারণে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ becomes half of its present distance. বর্তমান যে দূরত্ব তার থেকে অর্ধেক হয়ে গেল। তবে এক বছরের দৈর্ঘ্য কত হবে? আমি প্রবলেমটা আরেকবার বলছি। বাই এনি মিনস, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ is half of its present distance, then how many days make a year? এক বছরের দৈর্ঘ্য কতদিন হবে? ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রবলেমটা বলি। লেট প্রেজেন্ট ডিস্টেন্স between the earth and the sun is r. ধরলাম r, mean distance. Then t square proportional to r cube. Hence t square equal to a constant into r cube. Equation number 1. Now the distance r1 equal to r by 2. Then time period t1 square proportional to r1 cube. Hence t1 square equal to k into r1 cube, that is k into r cube by 8. This is equation number 2.
ঠিক আছে, therefore 2/1, 2 ডিভাইড বাই 1, এটাকে যদি ভাগ করে দাও, দেখো কি হবে, t1 স্কোয়ার বাই টি স্কোয়ার, কে ক্যান্সেল, r কিউব বাই 8, 1/8। ঠিক আছে, নিশ্চয়ই প্রবলেম থাকার কথা নয়। দেখো, হেন্স ফ্রম দিস রিলেশন t1 স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার বাই 8, therefore t1 equal to t by 2√2, that is 365 by 2√2, that is equal to 129 days। ওকে, ঠিক আছে, বাকি অংশটা আমরা পরের এপিসোডে আলোচনা করব। পারবে?